এই কোর্সটাতে তো এমনিতেও আসলে থিওরি অনেক, মানে বলতে গেলে 50-50 বলা যেতে পারে। মানে সফটওয়্যারে তো আমাদের হচ্ছে 30 মার্ক ছিল হচ্ছে অ্যানালিটিক্যাল, বোঝার জিনিস ছিল অনেক, নেটওয়ার্কিং এও। এআই তেও সেম, এআই তে তো বলতে গেলে 40 মার্কসই আসলে অ্যানালিটিক্যাল, মানে যেটা একটু লিখার মতো যেটা আছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, সেটাও মানে বুঝে লেখার মতো, না বুঝলে লেখা যাবে না। তো বলা যেতে পারে 40 মার্কস অ্যানালিটিক্যাল। বাট এই কোর্সটাতে হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল এবং হচ্ছে থিওরি দুইটাই সেম। তো কি দেখাবো আমি আসলে, যা দেখাবো এগুলো অলরেডি সবাই পারে, ঠিক আছে, কয়েকবার করে পড়া হয়েছে এগুলো। মানে দেখানোর জিনিস আসলে বেশি নাই এখানে, বেশি হচ্ছে নিজে পড়ার জিনিস। ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ডিফারেন্সেস, এই জিনিসগুলো আসলে। তো ওগুলো ধর আমি বলবো না, ওগুলা নিজেদেরই পড়তে হবে, দেখানোর জিনিস অল্প। তো আমি হচ্ছে যেগুলো দেখানোর ওগুলো একটু জাস্ট বলে যাই আর কি। তো চ্যাপ্টার 5 থেকে তো আচ্ছা, সাজেশন তো পাইছো সবাই কম বেশি আসলে অন্যান্য সেকশনের। তো এসিড প্রপার্টিসটা অবশ্যই ইম্পর্টেন্ট, এটা আমাদের হচ্ছে ডেটাবেজেও ছিল। ফোর্থ সেমিস্টারে যখন আমরা ডেটাবেজ পড়তেছিলাম, ওখানেও এসিড প্রপার্টিস ছিল এবং এক্সামেও আসছিল। সো এক্সামে আসবে কিনা জানি না, কারণ যেহেতু একবার দিছে, দিতেও পারে, হ্যাঁ, এগুলো বলা যায় না কোনো কিছুই। বাট এটা ভালো একটা টপিক, ইম্পর্টেন্ট টপিক আর কি। তো অ্যাসিড প্রপার্টিসটা পড়ে নিবা, ঠিক আছে। অ্যাসিড প্রপার্টিস হচ্ছে মানে কোন একটা ট্রানজেকশনের, মানে অ্যাসিড মানে তো বুঝছো, অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন, ডিউরেবিলিটি। সো কোন একটা ট্রানজেকশনের হচ্ছে ধরো এই চারটা প্রপার্টিস যদি কোন একটা ট্রানজেকশনে থাকে, বা এগুলো যদি কোনো একটা ট্রানজেকশন ফলো করে, তাহলে সেটা হচ্ছে একটা, মানে একটা ট্রানজেকশনের প্রপার্টিস এইটা হওয়া উচিত, ঠিক আছে। আদারওয়াইজ ট্রানজেকশন গুলা ফেল হয়ে যায় এরকম। সো অ্যাটমিসিটিটা কি? অ্যাটমিসিটি হচ্ছে মানে সোজাভাবে যদি বলি যে একটা ট্রানজেকশনের আমাদের সব অ্যাকশন গুলাই হচ্ছে কমপ্লিট হবে, আর যদি না হয় তাহলে কোনো অ্যাকশনই কমপ্লিট হবে না, ঠিক আছে। আমাদের যে ট্রানজেকশনের এই যে রিড, রাইট, কমিট ইত্যাদি যে অ্যাকশন গুলা থাকে, হইলে সবগুলা একসাথে কমপ্লিট হবে, না হইলে কোনটাই হবে না, ঠিক আছে। কনসিস্টেন্সি এটা তো আমরা বুঝি, এটা হচ্ছে ধরো ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টসটা হচ্ছে মেনটেন করা, মানে হচ্ছে তোমার ট্রানজেকশনের আগে হচ্ছে তোমার অ্যাকাউন্ট, ধরো দুইটা অ্যাকাউন্টে তুমি হচ্ছে ট্রানজেকশন করবা, অ্যাকাউন্ট এ, অ্যাকাউন্ট বি। তো ধরো অ্যাকাউন্ট এ তে হচ্ছে তোমার এখন 3,000 টাকা আছে, অ্যাকাউন্ট বি তে হচ্ছে 2,000 টাকা আছে। তুমি অ্যাকাউন্ট এ থেকে অ্যাকাউন্ট বি তে 500 টাকা ট্রান্সফার করবা। তো 500 টাকা ট্রান্সফার করার পরে অ্যাকাউন্ট বি এর ব্যালেন্স হবে 2,500, আর অ্যাকাউন্ট এ এর ব্যালেন্স হবে কি 2,500, ঠিক আছে। তো তুমি যদি হিসাব করো যে ট্রানজেকশনের আগে তোমার টোটাল কত ছিল, অ্যাকাউন্ট এ অ্যাকাউন্ট বি মিলে টোটাল ছিল 5,000, 3,000 যোগ 2,000। আবার ট্রানজেকশন কমপ্লিট হওয়ার পরে তুমি যদি হিসাব করো দুইটার টোটাল অ্যামাউন্ট যোগ করো, তাহলে 2,500 2,500 5,000 হবে। এটাই হচ্ছে মূলত কনসিস্টেন্সি, ঠিক আছে। এটা হচ্ছে মেনটেন করতে হবে, এমন যাতে না হয় যে তোমার হচ্ছে ট্রানজেকশনের আগে দুইটা অ্যাকাউন্টের ব্যালেন্স যোগ করলে 5,000 পাইছো, তুমি ট্রানজেকশন করার পরে পেয়ে গেছো 4,500 বা 4,800, তোমার 200 টাকা এখানে কি গ্যাপ। এরকম যদি হয় তাহলে সেটা ইনকনসিস্টেন্ট ট্রানজেকশন হবে আর কি। আইসোলেশন, আইসোলেশন মানে হচ্ছে ধরো আমাদের তো একই টাইমে অনেক ট্রানজেকশন হয়, তাই না? এই যে ধরো আমরা বিকাশে টাকা সেন্ড করি, একজন একজনকে যখন হচ্ছে মানি ট্রান্সফার করি, তখন এটা কি শুধু আমিই করি? মানে ওই ওই 1 মিনিট ধরো একজনকে টাকা সেন্ড করতে 30 মিনিট, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, ধরো 1 মিনিট টাইম লাগলো। 1 মিনিটের মধ্যে কিন্তু আরো লক্ষ লক্ষ মানুষ হচ্ছে এরকম মানি ট্রান্সফার করছে, মানে অনেক ট্রানজেকশন এরকম হয়েছে। তো আইসোলেশন মানে হচ্ছে ট্রানজেকশন গুলো এমন ভাবে হবে, মানে কোনো ট্রানজেকশনকে ইন্টারফেয়ার করবে না, ঠিক আছে। মানে প্রতিটা ট্রানজেকশন এমন ভাবে এক্সিকিউট হবে, মনে হবে যে শুধু এই ট্রানজেকশনটা এক্সিকিউট হইতেছে, দুনিয়ায় আর মানে এই টাইমে আর কোনো ট্রানজেকশন এক্সিকিউট হচ্ছে না। এটা হচ্ছে আইসোলেশন। এট এ টাইম মানে কোনো হচ্ছে কি বলা যায়, ট্রানজেকশন কোনো ট্রানজেকশনকে ইন্টারফেয়ার করবে না। আর ডিউরেবিলিটি মানে হচ্ছে আমরা যে ট্রানজেকশন করি, ট্রানজেকশন কমপ্লিট হওয়ার পরে আমাদের যে হচ্ছে ডাটাবেসে যে একটা চেঞ্জ হয়, ঠিক আছে, যে কোনো জায়গা থেকে হচ্ছে টাকা কমে, কোনো জায়গায় বাড়ে, বা যে আপডেটটা হয়,
সে আপডেটটা হচ্ছে পার্মানেন্ট থাকবে। যদি আমার সিস্টেম কোনো কারণে ফেল হয়ে যায় তাও আমার ওইটা সেভ থাকবে আর কি, পার্মানেন্ট থেকে যাবে, ওইটা কখনো যাবে না। এই হচ্ছে আর কি অ্যাসিড প্রপার্টিস এর ব্যাখ্যা বিশ্লেষণ। তোমরা হচ্ছে বই থেকে বা অনলাইন থেকে আরো ভালোভাবে এগুলোর এক্সপ্লেনেশন পাবা। দেন এগুলো হচ্ছে জাস্ট নরমাল নিজে পড়ার মতো থিওরি। টাস্ক অফ ট্রানজাকশন, ট্রানজাকশন ম্যানেজারের কাজ কি কি, ঠিক আছে? ট্রানজাকশন শুরু করা, রিড কমিট করা, রাইট অ্যাবর্ট করা, মানে রিড করা, কমিট করা অথবা রাইট করা, অ্যাবর্ট করা, এইসব জিনিস। লকিং বেসড অ্যালগোরিদম। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের সেন্ট্রালাইজ 2PL মানে টু ফেজ লক, আর হচ্ছে ডিস্ট্রিবিউটেড টু ফেজ লক। এই দুই ধরনের হচ্ছে ধরো আমাদের হচ্ছে লক আছে, লকিং প্রসেস। তো দুইটা ডায়াগ্রাম তো এখানে দেখতেই পাচ্ছ। এটা ফার্স্টেরটা হচ্ছে কি সেন্ট্রালাইজ 2PL। এখান থেকে যদি আসে তাহলে তোমাকে এইভাবে হয়তো বা বলবে যে সেন্ট্রালাইজ টু ফেজ লকিং প্রসেস, এটা হচ্ছে এক্সপ্লেন করো উইথ প্রপার ডায়াগ্রাম, এই টাইপের কিছু একটা বলতে পারে আর কি। তখন হচ্ছে ডায়াগ্রাম ড্র করে তারপর হচ্ছে এটা এক্সপ্লেন করতে হবে। মানে এই যে এক্সপ্লেন বলতে এই হচ্ছে তোমার 5টা স্টেপ। যে ফার্স্টে হচ্ছে এই যে কোঅর্ডিনেটিং টিএম মানে হচ্ছে ট্রানজাকশন ম্যানেজার। সো এই ট্রানজাকশন ম্যানেজার হচ্ছে একটা লক রিকোয়েস্ট পাঠায় পার্টিসিপেটিং ট্রানজাকশন ম্যানেজারকে, তারপরে সে হচ্ছে লক গ্রান্ট করে, ঠিক আছে? তো লক রিকোয়েস্ট পাঠানোর পরে সাথে সাথে কি গ্রান্ট হয় কিনা, বা গ্রান্ট হলে সেটা কখন হয়, এগুলো হচ্ছে এক্সপ্লেন করতে হবে আর কি। তারপরে গ্রান্ট হওয়ার পরে অপারেশন হয়। মানে এই বিষয়টা হচ্ছে কি, ধরো তুমি ধরো দুইটা অ্যাকাউন্টের মাঝে হচ্ছে ট্রানজাকশন হবে, আগের মতো অ্যাকাউন্ট এ অ্যাকাউন্ট বি। এখন এই কোঅর্ডিনেটিং ট্রানজাকশন ম্যানেজার উনি করে কি, এই দুইটা অ্যাকাউন্টে ধরো দুই সাইটে আছে, ঠিক আছে? ধরো একটা আছে ধরো ঢাকাতে, একটা আছে চট্টগ্রামে। সেই কোঅর্ডিনেটিং ট্রানজাকশন ম্যানেজার করে কি, এই দুইটা সাইটেই হচ্ছে এই লক রিকোয়েস্টটা পাঠায় যে এই অমুক অ্যাকাউন্টটা, মানে অমুক অ্যাকাউন্টটা হচ্ছে আমি এখন লক করতে চাই, ঠিক আছে? যদি লক না করি তাহলে তো সমস্যা। এখন ধরো এ হচ্ছে 500 টাকা ট্রান্সফার করবে বি এর কাছে। এখন এ আর বি এই দুইটা যদি লক না থাকে, কোনো কারণে ধরো এ এর কাছে আসি 500 টাকা, সে সেই 500 টাকা বি কে ট্রান্সফার করবে। এখন এ অ্যাকাউন্টটা যদি লক না থাকে তাহলে কি হবে? মনে করো ও ট্রানজাকশন করার আগেই অন্য কেউ আবার হচ্ছে এর মানে এতে হচ্ছে তোমার কোনো কিছু করলো, ট্রানজাকশন করে দিল, কোনো টাকা সেন্ড করে দিল, ঠিক আছে? কিন্তু এ তো জানে আমার কাছে আসি 500 টাকা, যে টাকা আছে ওইটাই সেন্ড করবো। কিন্তু যেহেতু লক করে নাই, তার মানে কি অন্য কেউ আইসা এখানে এখানে হচ্ছে আবার টাকা সেন্ড করে দিতে পারে, ঠিক আছে? বা এখান থেকে হচ্ছে টাকা নিয়ে নিতে পারে কোনোভাবে, ব্যাংক ধরো এখান থেকে টাকা কেটে নিতে পারে, ঠিক আছে? যে কোনো টাইমে। এই জন্য ট্রানজাকশন করার সময় সবসময় আগে অ্যাকাউন্টটা লক করে নিতে হবে, যাতে অন্য কেউ হচ্ছে কোনো রাইট করতে না পারে আর কি, ঠিক আছে? শুধু আমি ট্রানজাকশন করতে চাই, না আমি হচ্ছে আমার অ্যাকাউন্টে রাইট করতে পারবো যে আমি এত টাকা ডিডাক্ট করতে চাই বা এত টাকা অ্যাড করতে চাই, এই জিনিসটা শুধুমাত্র আমার রাইটই থাকবে। এটা হচ্ছে লক করে দেয়। এই জন্য হচ্ছে ট্রানজাকশন করার আগে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট গুলো লক করে নিতে হয়, ঠিক আছে? যে এই ফিক্সড এই অ্যাকাউন্টটা এখন এই টাইমের জন্য এই দুইজনের জন্য লক থাকবে। এই দুইটা অ্যাকাউন্ট ট্রানজাকশন কমপ্লিট করার পরে এরপরে হচ্ছে লক লক রিলিজ করা হবে। তারপরে আবার চাইলে অন্য কেউ হচ্ছে আবার হচ্ছে তোমার অ্যাকাউন্ট অন্য কেউ হচ্ছে ট্রানজাকশন করতে পারবে। তো এইসব ব্যাখ্যা বিশ্লেষণ আসলে দরকার নেই। এখান থেকে যে ব্যাখ্যাটা করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্টে এই 5টা, যে প্রথমে ট্রানজাকশন ম্যানেজার হচ্ছে পার্টিসিপেটিং এর লক রিকোয়েস্ট পাঠায়, দেন হচ্ছে সে গ্রান্ট করে, গ্রান্ট করার পরে অপারেশনটা করে, অপারেশন করার পরে অপারেশন শেষ হলে তারপর আবার কি লকটাকে রিলিজ করে দেয়। এই 5টা স্টেপ জাস্ট 2-3 লাইন করে এক একটা স্টেপকে ধরলে এইভাবে ব্যাখ্যা করে দিলেই হবে। এবং এখান থেকে মোটামুটি সোজা প্রশ্ন। সোজা বলতে তোমাকে এমন ভাবে পেঁচাইবে না যে তোমার খুঁজে বাইর করতে হবে যে এইটা মনে হয় সেন্ট্রালাইজ 2PL, এরকম করে খুঁজে বের করার কিছু নাই, ঠিক আছে? তোমাকে এই এই কথাটা বলেই দিবে, ঠিক আছে? আবার ডিস্ট্রিবিউটেড সেম, পার্থক্য আছে কিছুটা। সেন্ট্রালাইজ হচ্ছে এই যে লক গুলা যে করা হয়, মানে লক করা হয় বা আনলক করা হয়, লক রিলিজ করা হয়, এই জিনিসগুলো হচ্ছে একদম সেন্ট্রালি করা হয়, ঠিক আছে? আর ডিস্ট্রিবিউটেড হচ্ছে প্রতিটা লক, এটা হচ্ছে লক কি এখন লক অ্যাক্সেস করা হবে নাকি ডিনাইড করা হবে, এই জিনিসগুলো হচ্ছে সাইডে করা হবে, ঠিক আছে? বিভিন্ন সাইডে আমরা তো ডিস্ট্রিবিউটেড সম্পর্কে জানি। ডিস্ট্রিবিউটেড ডাটাবেস কি, ঠিক আছে? বিভিন্ন সাইডে হচ্ছে আমাদের ডাটাগুলো থাকে, ডিস্ট্রিবিউট করা থাকে, ফ্র্যাগমেন্টেড করা থাকে। সো লক অ্যাক্সেস করা বা ডিনাইড করার রাইট থাকবে ওই যেই সাইটে আমার ডাটাটা আছে, ওই সাইটের যে ট্রানজাকশন ম্যানেজার থাকবে তার হচ্ছে তোমার
এই রাইট থাকবে যে আমি কি লক অ্যাক্সেস করব নাকি ডিনাইড করব। আর সেন্ট্রালে হচ্ছে সেন্ট্রালাইজ টু পিএল হচ্ছে একদম সেন্টার থেকে হচ্ছে এই এটা করা হয়, তোমার হচ্ছে এইটাকে কি বলা যায়, ম্যানেজ করা হয় আর কি, যে কোন ডাটার উপরে কখন মানে কোন অ্যাকাউন্টে বা কোন সাইটে কখন লক দিতে হবে কখন লক দিতে হবে না এটা। তো এখান থেকে প্রশ্ন সরাসরি আসবে, যা আসার খুঁজে বের করতে হবে না, তোমার শুধু এখানে ডায়াগ্রামটা শিখে রাখতে হবে আর এক্সপ্লেনেশন গুলা মানে নিজের মতো করে দিয়ে দিবা। আচ্ছা, আর এই জিনিসটা এই আমাদের সেকশনে এইটাই কারো প্রবলেম আছে কিনা আমি জানি না, এটা খুবই মানে অনেক ভালোভাবে পড়ানো হয়েছে আর কি। তো এখানে বিষয়টা হচ্ছে যে এই ম্যাট্রিক্সটা আর কি মনে রাখবা, যদি কোনো কারণে কারো যদি মনে না থাকে যে কখন কোন লক হবে বা কখন গ্রান্ট হবে কখন গ্রান্ট হবে না, এটা মনে রাখবা যে এই যে এস এস শুধুমাত্র শেয়ার লক, একাধিক শেয়ার লক যদি হয় তখনই হচ্ছে ট্রু হবে, মানে লক অ্যাক্সেস হবে বা গ্রান্ট হবে। এছাড়া বাকি সব ক্ষেত্রে এই যে এস এক্স এক্স এস এক্স এক্স যে কোনো ক্ষেত্রে এইটা ছাড়া বাকি তিনটার যে কোনো ক্ষেত্রে আমার হচ্ছে লক করার আগে আমার আগে দেখতে হবে যে মানে সোজা কথা গ্রান্ট হবে না, ওয়েট করতে হবে। তো ধরো এটা হচ্ছে একটা ধরো ট্রানজাকশন টেবিল, তিনটা ট্রানজাকশন আছে T1 T2 T3। তো এই ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে আমার ডেটা আইটেম, আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে আমার লকের নাম, মানে আমি কোন ধরনের লকটা আমি দিতে চাই এই ডেটা আইটেমের উপরে। সো এখান থেকে যেহেতু আমার ট্রানজাকশন শুরু হয়েছে, তো এই ডাটা আইটেমের উপর আমি হচ্ছে শেয়ার লক দিতে চাই। মানে শেয়ার লক যদি করি তাহলে শুধু ওইটাকে হচ্ছে রিড করা যায়। ঠিক আছে, আমি কোনো একটা ডাটা আইটেমের উপরে হচ্ছে শেয়ার লক দিলাম, তার মানে ওই ডাটা আইটেমটাকে আমি শুধু রিড করতে পারবো। ঠিক আছে, মানে অন্য কেউ রিড করতে পারবে এরকম। আর যদি এক্সক্লুসিভ লক দেওয়া হয় তখন হচ্ছে কি রিড রাইট দুইটাই করা যায়। ঠিক আছে, শেয়ার লক দিয়ে রাইট করা যায় না, এটা মনে হয় এখানে লেখা আছে। এই যে এক্সক্লুসিভ মোড ডাটা আইটেমস ক্যান বি বোথ রিড অ্যাজ ওয়েল অ্যাজ রিটেন। ঠিক আছে, এক্সক্লুসিভ তুমি যদি লক করো এক্সক্লুসিভ মোডে যদি থাকে তাহলে রাইট এবং রিড দুইটাই করা যায়। আর যদি শেয়ার লকে থাকে তাহলে ডাটা আইটেম ক্যান অনলি রিড, তখন শুধু রিড করা যায়, রাইট করা যায় না। ঠিক আছে, তো এ ডাটা আইটেমের উপরে আমি শেয়ার লক দিতে চাচ্ছি, তো তুমি খেয়াল করবা যে এ ডাটা আইটেমের উপরে আগে কোনো মানে আগে কোনো লক দেওয়া হয়েছে কিনা। তো এখান থেকে যেহেতু শুরু তার মানে আগে তো কোনো লক দেওয়া নাই, তার মানে এখানে কি এই লকটা মানে লক স্ট্যাটাস কি হবে, গ্রান্ট হবে। ঠিক আছে, এ ডাটা আইটেমের উপর ট্রানজাকশন অন এরকম। তো এরপরে রিড নাকি রাইট এটা আপাতত মাথায় রাখার দরকার নেই, আমাদের শুধু দরকার হচ্ছে লক নিয়ে চিন্তা করা। তারপরে তুমি এই লেভেল অনুযায়ী চিন্তা করবে, এই লেভেলে আর আর কোনো লক নেই, দেন এই লেভেলে চলে আসলা, এই লেভেলে হচ্ছে এটা হচ্ছে ট্রানজাকশন 2 তে এর উপরে আবার শেয়ার লক দিবে। সো তুমি যখন চেক করবা যে এর উপরে আগের লেভেলে, তুমি সবসময় তার আগের লেভেলটা চিন্তা করবা, ওর আগের লেভেল, তাহলে ওর আগের লেভেল তো এইটাই আছে তাই না, এর উপরে আর তো কোনো কিছু নাই। তার মানে তুমি দেখবা যে ওর আগের লেভেলে এর উপরে আর কোনো লক দেওয়া হয়েছে কিনা। তো এর উপরে একটা লক দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি শেয়ার লক। সো একাধিক শেয়ার লক থাকতে পারে, কোনো সমস্যা নাই, তার মানে এটাও কি গ্রান্ট হয়ে যাবে। দেন এখানে আর কোনো কিছু নাই, দেন ট্রানজাকশন 3 তে আসো, এবার এ ডাটা আইটেমের উপরে এক্সক্লুসিভ লক হচ্ছে দিতে চাচ্ছে কোনো একজন ইউজার। তো তুমি দেখবা যে এর আগের লেভেলে এর উপরে কোনো লক দেওয়া হয়েছে কিনা। তো তুমি দেখো এর উপরে লক দেওয়া হয়েছে, সেটা কি শেয়ার লক। এবং এই যে ম্যাট্রিক্সটা খেয়াল করো, শুধুমাত্র শেয়ার শেয়ার ট্রু, বাকি সব ক্ষেত্রে কিন্তু ফলস। তার মানে এখানে কি হয়ে গেল, শেয়ার আর এক্সক্লুসিভ, তার মানে এইটা কি এক্সক্লুসিভ লকটা এখন দেয়া পসিবল না যতক্ষণ না পর্যন্ত এই শেয়ার লকটা রিলিজ করা হবে। ঠিক আছে, তার মানে এটা কি গ্রান্ট হবে না, ওকে ওয়েট করতে হবে, এই আগের লকটা রিলিজ হওয়ার আগ পর্যন্ত ওয়েট করতে হবে। ঠিক আছে, সো যদি এইভাবে তোমাকে বলে, এইভাবে বলবে না, এটা বোঝানোর জন্য বলবো আমি, এইভাবে বলবে না যে হচ্ছে ট্রানজাকশন দেওয়া থাকবে লক স্ট্যাটাস লিখো, এইভাবে হয়তো বা বলবে না, এখান থেকে আমাদের হচ্ছে গ্রাফ ড্র করতে হবে। সো আমি একটা দেখাই, কোনটা দেখাবো, কোনটা হিবিজিবি লাগে, কোনটা দুইটাই সেমই। আচ্ছা ধরো দেখাই, একটা দেখাই দিয়ে হলো, এটা দেখাই। আমাদের হচ্ছে 5টা ট্রানজাকশন আছে এখানে, T1 T2 T3 T4 এবং হচ্ছে সাইট আছে, আলাদা আলাদা সাইট, সাইট 1 সাইট 2 সাইট 3 সাইট 4। সো প্রথমে তোমাকে হচ্ছে প্রশ্নে এরকম বলবে যে প্রথমে হচ্ছে ধরো তোমার লোকাল ওয়েট ফর গ্রাফ ড্র করতে বলবে, অথবা লোকাল ওয়েট ফর গ্রাফ যদি নাও বলে, তোমাকে যদি সরাসরি গ্লোবাল বলে, তাও আগে হচ্ছে কি লোকালটা ড্র করে নিতে হবে, লোকাল ড্র না করলে গ্লোবালে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে,
এমনকি এমন আছে তুমি হয়তো বা ড্র নাও করতে পারো, ঠিক আছে। সো আগে হচ্ছে লোকাল ওয়েট ফর গ্রাফ। লোকাল ওয়েট মানে হচ্ছে প্রতিটা সাইটের, এই সাইটের জন্য একটা গ্রাফ, এই সাইটের জন্য একটা গ্রাফ, এইটা সাইটের, এই সাইটের জন্য একটা। সো প্রথমে সাইট 1 এ আসি। প্রথমে এখান থেকে আমি শুরু করি, বি ডাটা আইটেমের উপরে এক্সক্লুসিভ লক দিব। ওকে, আমি এটা দিতে পারবো কারণ এখান থেকে শুরু হয়েছে, আপাতত আমার চিন্তা নাই। দেন এই লেভেলের সামনের দিকে আগাইতে থাকো। এইটার পরে কিন্তু এইটা দেখবা, এইটা দেখবা না কারণ এটা কিন্তু নিচের লেভেলে আছে, ঠিক আছে। এই লেভেলের সামনে গেলে এইটা, এইচ এর উপরে শেয়ার লক দিব। এইচ এর উপরে কি আগে কোনো লক আছে? আগের লেভেল, আগের লেভেলই তো নাই, তাই না? এটাই তো আমার ফার্স্ট লেভেল, তার মানে এটা আমি দিতে পারি, সমস্যা নেই। এগুলো কোনো কিছু লিখতে হবে না কিন্তু সামনে। তারপরে সামনে আগাও, এখানে সি এর উপরে এক্সক্লুসিভ লক দিবা। ওকে, তার মানে এই তিনটা লকই এখানে গ্রান্ট হয়ে গেছে, মানে কেউ, মানে এই তিনটা লক দেওয়ার জন্য আমার কারো উপর ডিপেন্ড করা লাগতেছে না, ঠিক আছে, কারণ এটি আমার ফার্স্ট লেভেল। এবার সেকেন্ড লেভেলে আসো। সেকেন্ড লেভেলে যদি আসো, এখানে আসো, দেখো বি এর উপরে এক্সক্লুসিভ লক দিবা। যখনই তুমি দেখলা যে বি এর উপরে এক্সক্লুসিভ লক দিতে হবে, তখনই তুমি আগের লেভেলে চলে যাবে। আগের লেভেলে গিয়ে দেখবা যে বি এর উপরে কোনো লক দেওয়া হয়েছে কিনা। মানে এটা সেকেন্ড লেভেল, তার মানে আগের লেভেল হচ্ছে ফার্স্ট লেভেল, এইটা তো। এই লেভেলে পুরাটার দিকে তাকাও, সবগুলোর দিকে, ঠিক আছে। এই যে দেখো এখানে বি এর উপরে এক্সক্লুসিভ লক দেওয়া হয়েছে। এই লকটা কিন্তু এখনো রিলিজ করা হয় নাই, মানে আনলক করা হয় নাই। তো যেহেতু বি এর উপরে অলরেডি আগের লেভেলে এক্সক্লুসিভ লক দেওয়া হয়েছে, সুতরাং এই লেভেলে আমি হচ্ছে এক্সক্লুসিভ লক দিতে পারবো না। তার মানে এই লকটা দেওয়ার জন্য আমার কি ওর উপর ডিপেন্ড করতে হবে। যতক্ষণ পর্যন্ত না ও আনলক হচ্ছে বা রিলিজ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা অ্যাক্সেস করা যাবে না। তার মানে এখানে কি টি টু, মানে টি টু ট্রানজেকশনটা টি ওয়ান এর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তো এই একটা ডিপেন্ডেন্সি পাইলাম, সাইট ওয়ানে টি টু টি ওয়ান এর উপর ডিপেন্ড করবে। তাহলে অ্যারোটা কিভাবে দিবা? টি টু থেকে টি ওয়ান এর দিকে অ্যারো দিবা, ঠিক আছে। যার উপরে ডিপেন্ড করে তার দিকে তীর চিহ্নটা থাকবে, ঠিক আছে। ওকে, এই যে দেখো সাইট ওয়ানে এই টি টু টি ওয়ান এর উপর ডিপেন্ড করে। তুমি এই পাশে টি টু, এই পাশে টি ওয়ান লেখো, সমস্যা নেই। টি টু টি ওয়ান এর উপর ডিপেন্ড করতেছে। ওকে, তারপরে এই লেভেলে আগাও। এই লেভেলে আর কিচ্ছু নাই। এবার থার্ড লেভেলে আসো। থার্ড লেভেলে এখানে একটা আছে, এটা কি এইচ। এইচ আইটেমের উপরে শেয়ার লক দেওয়া হবে। তুমি তার আগের লেভেলে যাও, দেখো আগের লেভেলে এইচ এর উপরে কোনো লক দেওয়া হয়েছে কিনা। হয়েছে? হয় নাই। এবার তার আগের লেভেলে যাও। তার আগের লেভেলে গিয়ে দেখো এইচ এর, ও সরি, এর আগের লেভেলে যাবা। হ্যাঁ, আগের লেভেলে নাই, তার আগের লেভেলে যাও। এখন তার আগের লেভেলে গিয়ে দেখো এইচ এর উপরে কোনো লক আছে? আছে, এইচ। এইচ এর উপরে শেয়ার লক। সো আগে শেয়ার লক দেওয়া হয়েছে, এখনো তুমি কি শেয়ার লক দিতে চাও। সো একাধিক শেয়ার লক থাকতে পারে, কোনো সমস্যা নাই, এখানে কোনো ডিপেন্ডেন্সি নাই। এই দুইটার মধ্যে যদি কোনো একটা এক্সক্লুসিভ হয়ে যেত, তখনই কিন্তু কি ডিপেন্ডেন্সি চলে আসতো। ওকে, তাহলে এই পুরো সাইটের মধ্যে আমরা শুধু একটা ডিপেন্ডেন্সি পাইলাম, টি টু টি ওয়ান এর উপর ডিপেন্ড করে, আর কোনো ডিপেন্ডেন্সি নাই। ওকে, এবার সাইট টু। সাইট টু যখন চিন্তা করবা, তখন শুধু টু নিয়েই থাকবা, একের মধ্যে আবার যাবা না। তো সাইট টু এখান থেকে শুরু হয়েছে, সি এর উপরে এক্সক্লুসিভ লক। এখন কিন্তু এটা ভাববা না যে এই যে এখানে তো সি এর উপরে এক্সক্লুসিভ লক দিছে একবার, আমি এখানে কিভাবে দিব। এটা কিন্তু সাইট ওয়ানে ছিল। তুমি যখন সাইট ওয়ান থেকে বের হয়ে গেছো, সাইট ওয়ানের কথা ভুলে যাবা। তার মানে এখান থেকে তোমার নতুন করে আবার শুরু হয়েছে। তো সি এর উপরে এক্সক্লুসিভ লক যেহেতু নতুন করে শুরু হয়েছে, ফার্স্ট লেভেল, এটা গ্রান্টেড, কোনো ডিপেন্ডেন্সি নাই। এই লেভেলে আর কিচ্ছু নাই। সেকেন্ড লেভেলে আসো। বি এর উপরে শেয়ার লক দিবা। হ্যাঁ, দিতেই পারো, কারণ আগের লেভেলে বি এর উপরে কোনো লক দেওয়া হয়নি। এই লেভেলে আর কিছু নাই। এবার 3 নম্বর লেভেলে আসো। সি এর উপরে শেয়ার লক দিবা। তো আগের লেভেলে যাও। আগের লেভেলে গিয়ে দেখো সি এর উপরে কোনো লক দেওয়া আছে কিনা। নাই। এবার তার আগের লেভেলে যাও। এই যে সি এর উপরে এক্সক্লুসিভ লক দেওয়া আছে। যেহেতু এক্সক্লুসিভ আর শেয়ার কি, এটা এই দুইটা তো আর মানে শেয়ার, দুইটাই যদি শেয়ার হতো তাহলে সমস্যা হতো না, কিন্তু একটা এক্সক্লুসিভ একটা শেয়ার, তার মানে এই লকটা এখন কি গ্রান্টেড হবে না। তার মানে ও ডিপেন্ড করবে ওর উপরে, যতক্ষণ না পর্যন্ত ও আনলক হবে ততক্ষণ পর্যন্ত ও গ্রান্টেড হবে না। তার মানে টি টু টি ওয়ান এর উপর ডিপেন্ড করবে। এখানেও সেম, এই সাইট টু তে টি টু টি ওয়ান এর উপরে ডিপেন্ড করলো। সাইট টু শেষ। এবার সাইট থ্রিতে আসো। তো ফার্স্ট লেভেলে আসো। এখানে সি এর উপরে শেয়ার লক দিলাম, কোনো সমস্যা নেই। তারপরে ডি এর উপরে এক্সক্লুসিভ লক। আগের লেভেলে ডি এর উপরে কোনো লক দেওয়া হয় নাই, সো এটাও আমি দিতে পারি, সমস্যা নেই। এই লেভেলে কিচ্ছু নাই। থার্ড লেভেলে আসলাম, ডি এর উপরে এক্সক্লুসিভ লক। সো আগের লেভেলে যাও। আগের লেভেলে গিয়ে দেখো এই যে ডি এর উপরে অলরেডি এক্সক্লুসিভ দেওয়া আছে লেভেল 2 তে, ঠিক আছে। তাইলে লেভেল 3 তে কি আমি দিতে পারবো না, তার মানে এইটা ওয়েট করবে ওর জন্য। তার মানে এটা কোন ট্রানজাকশন? টি5। এটা কি টি1, মানে টি5 ডিপেন্ড করবে টি1 এর উপরে, ঠিক আছে। সাইট 3 টি5 ডিপেন্ড করবে টি1 এর উপরে। এবার আসো সাইট 4। প্রথমে এম এর উপরে শেয়ার লক দিলাম, শেয়ার লক, কোনো সমস্যা হলো না। এবার এই লেভেলে আসি। এই লেভেলে এসে এন এর উপরে এক্সক্লুসিভ লক, হ্যাঁ দিতেই পারি, কারণ
আগে কি এন এর উপরে কিছু দেওয়া হয় নাই, এটা কি এম নাকি এন? এমই মনে হয়, আচ্ছা যাক এম হবে, এটা এমই আছে। ওকে, তাহলে এইটাও আমি দিতে পারি, কোনো সমস্যা নেই, এই লেভেলে আর কিছু নাই। এবার এই লেভেলে আসলাম, এম এর উপরে এক্সক্লুসিভ লক দিতে চাই, বাট এম এর উপরে অলরেডি কি দেয়া আছে, শেয়ার লক দেয়া আছে। সো যেহেতু এম এর উপরে শেয়ার লক দেওয়া, আমি এক্সক্লুসিভ লক দিতে পারবো না। তার মানে এটাকে টি ওয়ান, এটা কি টি টু, তার মানে টি ওয়ান ডিপেন্ড করবে টি টু এর উপরে, মানে ও ডিপেন্ড করবে যে এইটা কখন রিলিজ হয়, ঠিক আছে। তো টি ওয়ান টি টু এর উপরে ডিপেন্ড করবে, টি ওয়ান টি টু এর উপরে ডিপেন্ড করলো। এবার এই লেভেলের দিকে সামনে আগাই, সামনে আর কিচ্ছু নাই। এবার লাস্ট লেভেলে আসি, এখানে এন এর উপরে শেয়ার লক দিব। সো এন এর উপরে অলরেডি দেখো এক্সক্লুসিভ লক দেয়া আছে, সো শেয়ার লক দেওয়া পসিবল না। তার মানে টি ফোর ডিপেন্ড করবে টি থ্রি এর উপরে, টি ফোর টি থ্রি এর উপরে। এইভাবে হচ্ছে প্রতিটা সাইটের জন্য আলাদা আলাদা করে ডিপেন্ডেন্সি গুলো হচ্ছে ড্র করে নিবে। এটা কিন্তু গ্রাফ, ঠিক আছে, এই যে এল ডাব্লিউ জি এফ জি, এই গ্রাফটা ড্র করে নিবা, লোকাল ওয়েট ফর গ্রাফ। দেন এইটাকে ইউজ করে হচ্ছে গ্লোবাল ওয়েট ফর গ্রাফ ড্র করবা। সো গ্লোবালটা কি করবা, তুমি এখানে তোমার কয়টা ট্রানজাকশন আছে দেখো, টি ওয়ান টি টু টি ফাইভ টি থ্রি টি ফোর, তার মানে টি ওয়ান থেকে টি ফাইভ পর্যন্ত সবগুলোই আছে, ঠিক আছে। তো এখন এখান থেকে ড্র করবা, ধরো প্রথমে তুমি টি ওয়ান লিখলা, টি ওয়ান, তাহলে টি ওয়ান এর উপর ডিপেন্ড করে কি টি টু, এখানে টি ওয়ান এখানে টি টু লিখলে, তাহলে টি টু ডিপেন্ড করে টি ওয়ান এর উপরে। এবার টি টু টি ওয়ান, সো টি টু থেকে টি ওয়ানে কিন্তু অলরেডি একবার তুমি হচ্ছে অ্যারো দিয়ে দিছো, সো এইটার জন্য আবার দ্বিতীয়বার অ্যারো দেওয়ার দরকার নেই, একবার দিলেই হবে। এরপরে টি ফাইভ ডিপেন্ড করে কি টি, এটা কি ওয়ান, টি ওয়ান এর উপরে, টি ফাইভ ডিপেন্ড করে টি ওয়ান। সো কাটাসিরা এখানে টি ফাইভ লিখছে, ঠিক আছে। তো এই টি ফাইভ ডিপেন্ড করে কার উপরে, টি ওয়ান এর উপরে, ঠিক আছে। ওকে, তারপরে টি ওয়ান ডিপেন্ড করে আবার টি টু এর উপরে, টি ওয়ান ডিপেন্ড করে টি টু এর উপরে, দেন টি ফোর ডিপেন্ড করে টি থ্রির উপরে। তাহলে একটা টি থ্রি লিখবে, একটা টি ফোর লিখবা, সেই টি ফোর ডিপেন্ড করবে টি থ্রির উপরে, ঠিক আছে। এটা হলো এই আমাদের যে টেবিলটা আছে, সেই টেবিলের জন্য গ্লোবাল ওয়েট ফর গ্রাফ। তার মানে লোকালটা তুমি ড্র করতে পারলে গ্লোবালটা এমনিতে ড্র করতে পারবে, এটা কোনো সমস্যা নেই। দেন তোমাকে বলতে পারে এখান থেকে হচ্ছে তুমি ডেডলক ডিটেক্ট করো, ঠিক আছে। যেমন আমি যদি আগেরটায় যাই, ধরো এইটাই, এটা হচ্ছে লোকাল, এটা হচ্ছে গ্লোবাল। এখন তোমাকে এখানে বলতে পারে যে এখান থেকে হচ্ছে তুমি ডেডলক ডিটেক্ট করো, কোনো ডেডলক আছে কিনা। সো তুমি দেখবা যে কোনো লুপ আছে কিনা, তাই না। ডেডলক তো আমরা বুঝি যখন হচ্ছে কি আমার ট্রানজাকশনটা লুপের মধ্যে পড়ে যায়, একটা লুপে একটা ডিপেন্ড করতেছে, এরকম করতে করতে যদি লুপ হয়ে যায় তাহলে তো সেটা ডেডলক হয়ে যাবে। তো তুমি দেখো এই যে এই টি টু টি ওয়ান এর উপর ডিপেন্ড করে, আবার টি ওয়ান টি টু এর উপর ডিপেন্ড করে, মানে এটা কিন্তু একটা লুপ হয়ে গেল, তাই না। টি ওয়ান থেকে টি টু, টি টু থেকে টি ওয়ান, এভাবে খালি ঘুরতেই থাকবে, এটা একটা ডেডলক হয়ে গেল। আর কোনো লুপ আছে, আর কোনো লুপ কিন্তু নাই, তাই না। একটাই লুপ আছে, তার মানে এখানে কি ডেডলক পাওয়া গেছে। সো ডেডলকটা কি টি ওয়ান থেকে টি টু, টি টু থেকে টি ওয়ান। এবং ডেডলকটা রিমুভ কিভাবে করবা, তুমি হচ্ছে এই দুইটা ট্রানজাকশনের যে কোনো একটা ট্রানজাকশনের রিসোর্স গুলাকে তুমি হচ্ছে ফ্রি করে দাও, ঠিক আছে। ধরো তুমি যদি টি ওয়ান যে রিসোর্স গুলা ধরে রাখছে ওর ট্রানজাকশনের জন্য, তুমি যদি সেই রিসোর্স গুলাকে ফ্রি করে দিতে পারো, তাহলে কি টি টি ফাইভও তখন রান হয়ে যাবে, টি টু ও কি এক্সিকিউট হবে, টি টু এক্সিকিউট হলে আবার কি এই যে তোমার টি ফোর এক্সিকিউট হয়ে যাবে, ঠিক আছে। টি ফোর এক্সিকিউট হবে, আবার হচ্ছে টি ফোর এক্সিকিউট কে টি থ্রি, এভাবে মানে একটাকে তুমি যদি কোনোভাবে একটা রিসোর্সকে তুমি যদি ফ্রি করে দাও, তাহলে এক এক করে সবগুলো এভাবে এক্সিকিউট হয়ে যাবে। সো এটাই হচ্ছে ডেডলক রিমুভ, মানে আমাদেরকে আসলে এভাবেই পড়ানো হয়েছে। এমনিতে আমি হচ্ছে বিভিন্ন সেকশনের সিলেবাসে দেখলাম তিন ধরনের ডেডলক হচ্ছে ডিটেকশন আছে, সেন্ট্রালাইজড ডেডলক ডিটেকশন, হায়ারার্কিক্যাল ডিটেকশন, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডিটেকশন, এরকম। এরকম ডিটেইলে আমাদের পড়ানো হয় নাই, ঠিক আছে। আমাদের হচ্ছে এইভাবেই ডেডলকটা দেখানো হয়েছে। যদি এরকম প্রশ্ন আসে সেখান থেকে LWFG ড্র করবা, দেন সেখান থেকে হচ্ছে GWFG ড্র করবা, এবং সেখান থেকে তুমি এই গ্রাফ দেখে তুমি বুঝবা কোনো ডেডলক আছে কিনা, থাকলে সেই ডেডলকটাকে কিভাবে রিমুভ করতে হয় সেটা একটা এক্সপ্লেনেশন দিয়ে দিবা আর কি, ঠিক আছে। আমাদের হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট ছিল, অ্যাসাইনমেন্ট তো সবাই করছে অলরেডি। ঠিক আছে, এই যে দেখো এখানে দেয়া আছে। সো এখান থেকে ফার্স্টে লকের কথা বলে দিছে, এলএস মানে হচ্ছে শেয়ার লক, এলএক্স মানে এক্সক্লুসিভ লক। দেন ফার্স্টে বলছে কি শো দা লোকাল ওয়েট ফর গ্রাফ, তার মানে লোকাল ওয়েট গ্রাফ চারটে সাইটের জন্য চারটা, ওই যে ডিপেন্ডেন্সি যেভাবে দেখালাম ওভাবে। দেন হচ্ছে ট্রান্সফার অল LWFG
ইনটু গ্লোবাল ওয়েট ফর গ্রাফ, ঠিক আছে, গ্লোবাল ওয়েট হচ্ছে গ্রাফ ড্র করবা এটা থেকে, দেন হচ্ছে হোয়াট মডিফিকেশন শুড বি ডান ইন লোকাল সাইট ট্রানজাকশন টু ব্রেক দ্য ডেডলক, তার মানে এখানে অবশ্যই ডেডলক আছে, ঠিক আছে। সো এই তুমি ড্র করলে বুঝতে পারবা ডেডলক আছে, দেন হচ্ছে সেই ডেডলকটাকে তুমি হচ্ছে যদি মানে কি মডিফিকেশন করলে লোকাল সাইটে তুমি কি মডিফিকেশন করলে তোমার ডেডলকটা ব্রেক হবে, ঠিক আছে। সো তখন হচ্ছে দেখে তোমার এগুলো এক্সপ্লেন করতে হবে আর কি। ওকে, এটা নিয়ে কারো প্রশ্ন আছে যে এই যে এখান থেকে হচ্ছে কিভাবে গ্রাফ ড্র করতে হয়, এগুলো কোনো কিছু বুঝো নাই? যদি কোশ্চেন থাকে তাহলে করতে পারো। আচ্ছা, এরপরে আসে হচ্ছে টু ফেজ কমিট প্রোটোকল 2PC, ঠিক আছে। রোহানি এখানে ওই হচ্ছে যে অ্যাসাইনমেন্টের কথা বললা না, অ্যাসাইনমেন্টের 4 নাম্বার সাইট 4 নাম্বার কন্ডিশনটা একটু দেখাও। ওই জায়গা না একটু সমস্যা আছে, দেখো একটু ওই অ্যাসাইনমেন্টের সাইট 4 নাম্বারটা একটু দেখো। ওকে, 4 হ্যাঁ। নম্বরে ফার্স্টে এম এর উপরে শেয়ার লক দিলাম, দেন হুম। ডি এর উপরে শেয়ার লক দিলাম, এম এর উপরে এক্সক্লুসিভ লক। সো যেহেতু এম এর উপরে অলরেডি শেয়ার লক দেয়া আছে, সো এম এর উপরে এক্সক্লুসিভ লক দেওয়া পসিবল না, তার মানে T1 T2 এর উপরে ডিপেন্ড করতেছে। এখানে এরপরে আবার এই T4 লেভেলের ও আছে, সামনে তাহলে আসলাম, T4 এই লেভেলের সামনে আসলাম, এখানেও দেখতেছি এম এর উপরে এক্সক্লুসিভ লক। সো এখন এম এর উপরে এক্সক্লুসিভ লক দেওয়া যাবে না, এখন বিষয় হচ্ছে T4 কার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। এখন অনেকে এইটা ভাবতে পারো যে এইটার আগে তো এইটা আছে, তাই না, এইটা আগে আছে হুম, এটা হুম, পরে হুম। আছে, তার মানে T4 মনে হয় T1 এর উপরে ডিপেন্ড করে। এখানে একটা জিনিস মাথায় রাখবে, এটা কিন্তু কনকারেন্টলি হচ্ছে, মানে প্যারালালি হচ্ছে, এমন না কিন্তু যে আগে T1 হচ্ছে তারপরে T2 হচ্ছে তারপরে T3 T4 এইভাবে হচ্ছে, এমন না কিন্তু। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আগের লেভেলের উপরে চিন্তা করতে হবে, সেম লেভেল না, এই দুইটা সেম লেভেলে আছে, তার মানে T4 কখনোই T1 এর উপর ডিপেন্ড করবে না, কারণ T1 আর T4 সেম লেভেলে আছে। তাহলে আগের লেভেলে যাও, আগের লেভেল হচ্ছে এইটা, এখানে এম এর কোনো উল্লেখ নাই, তাহলে আবার আগের লেভেলে যাও, এখানে এখানে গিয়ে দাও, এখানে হচ্ছে এম, তার মানে এই লকটা ডিপেন্ড করবে এই লকের উপরে, এই লকের উপরে না, কারণ এটা হচ্ছে এই লকের সেম লেভেলে আছে, সেম লেভেলে ডিপেন্ড করে না। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। হচ্ছে টু ফেজ কমিট প্রোটোকল 2PC স্টেট ডায়াগ্রাম। সো এটা হচ্ছে কোঅর্ডিনেটর স্টেট, এটা হচ্ছে পার্টিসিপেন্ট স্টেট, এখানে হচ্ছে ট্রানজাকশন ইনিশিয়ালাইজ করা, ওয়েট করা, অ্যাবর্ট করা, কমিট করা, হ্যান এখানে স্টেট বোঝানোর কিছু নাই। মেইনলি হচ্ছে প্রশ্নটা হচ্ছে তোমাকে যদি সরাসরি বলে দেয় যে টু ফেজ কমিট প্রোটোকল 2PC স্টেট ডায়াগ্রাম ড্র করো, তাহলে তো এগুলো ড্র করে দিবা, এক্সপ্লেনেশন চাইলে ওইভাবে দিবা, ঠিক আছে, কিভাবে এক্সপ্লেন করা যায়, ইউজার কিভাবে হচ্ছে একটা ট্রানজাকশন করে, তারপর হচ্ছে তোমার কোঅর্ডিনেটর হচ্ছে কিভাবে এই ট্রানজাকশনটাকে কমিট করে নাকি অ্যাবর্ট করে, এই জিনিসগুলো আর কি। এটা হচ্ছে অ্যাকশন ডায়াগ্রাম, অ্যাকশন ডায়াগ্রাম বললে এটা দিবা। এখন কথা হচ্ছে তোমাকে যে সরাসরি এভাবে বলবে যে টু ফেজ কমিট প্রোটোকল এটা ড্র করো, তা কিন্তু না, ঠিক আছে। তোমাকে একটা সিনারিও দিয়ে দিতে পারে অথবা কিছু বলে দিতে পারে ইনস্ট্রাকশন। প্রপার এক্সাম্পল হতে পারে আমাদের এইটাই, এই যে দেখো, এখানে হচ্ছে বলছে সে এ ট্রানজাকশন ইজ এক্সিকিউটিং থ্রু ফোর সাইটস ওয়্যার সাইট 1 ইজ কোঅর্ডিনেটর এন্ড আদার আর পার্টিসিপেন্ট সাইটস। এখানে হচ্ছে পাঁচটা সাইট আছে টোটাল, 1 2 3 4 5, ঠিক আছে, মানে পাঁচটা সাইট বলতে ধরো পাঁচটা এলাকা, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সিলেট, এই টাইপের আর কি। তো পাঁচটা সাইট আছে, ফার্স্ট যে সাইট এটা হচ্ছে কোঅর্ডিনেটরের সাইট, ঠিক আছে, আর বাকি সবগুলো হচ্ছে পার্টিসিপেন্ট 1 2 3 4। সো এই কোঅর্ডিনেটর গ্লোবাল কন্ট্রোল 1 টু কমিট, ঠিক আছে। সো আমাদের যেভাবে পড়ানো হয়েছে যে কোঅর্ডিনেটরের যে স্টেট ডায়াগ্রামটা আছে এটা যেমন আছে তেমনই থাকবে, এই যে কোঅর্ডিনেটরের যে স্টেট ডায়াগ্রাম এটা যেমন আছে তেমনই থাকবে, কোনো চেঞ্জ হবে না। ওকে, সো ওই প্রশ্নের জন্য, এই প্রশ্নের জন্য এই স্টেট ডায়াগ্রামটা যেমন আছে তেমনই থাকলো। এবার আসো ইউজারের ক্ষেত্রে বা পার্টিসিপেন্টের ক্ষেত্রে। সো টোটাল 4 জন পার্টিসিপেন্ট আছে, কিন্তু 4 জনের মধ্যে 3 জন পার্টিসিপেন্ট একই কাজ করতে চায়, দেখো 1 টু কমিট 1 টু কমিট 1 টু কমিট, মানে তারা হচ্ছে একটা ট্রানজাকশন করবে, সেই ট্রানজাকশনটাকে তারা কমিট করতে চায়। আর একজন পার্টিসিপেন্ট আছে, সে হচ্ছে এটাকে কি অ্যাবর্ট করতে চায়, ঠিক আছে, ট্রানজাকশনটাকে কমপ্লিট করতে চায় না, অ্যাবর্ট করতে চায়। তাহলে আমাদের যদি সবগুলো পার্টিসিপেন্ট একই রকম কাজ চায়, মানে একই কাজ করতে চায়, তাহলে সবগুলো পার্টিসিপেন্টের জন্য একটা ডায়াগ্রামই যথেষ্ট। কিন্তু ধরো এই 3 জন একটা কাজ করতে চায়, তার মানে এই 3 জনের জন্য হচ্ছে একটা ডায়াগ্রাম ড্র করতে হবে, এই একজন আর অন্য একটা কাজ করতে চায়, তার মানে ওর জন্য আরেকটা ডায়াগ্রাম ড্র করতে হবে।
যদি এমন হতো ধরো পার্টিসিপেন্ট 1 আর পার্টিসিপেন্ট 3 এই দুইজন অ্যাবর্ট করতে চায়, আর 2 আর 4 এই দুইজন কি কমিট করতে চায়, তাহলে এই যেই দুইজন কমিট করতে চায় এদের এদের দুইজনের জন্য একটা ডায়াগ্রাম, আবার যেই দুইজন অ্যাবর্ট করতে চায় এদের দুইজনের জন্য আরেকটা ডায়াগ্রাম। ঠিক আছে, তো এখন ফার্স্টে বলছে নাও আউটলাইন দ্য টু ফেজ কমিট প্রোটোকল বেসড অন দ্য অ্যাবভ সিনারিও, উপরের সিনারিওর উপরে বেস করে তোমার হচ্ছে টু ফেজ কমিট প্রোটোকল ড্র করতে হবে। সো কোঅর্ডিনেটরেরটা যেমন আছে তেমনই বললাম। এবার আসো পার্টিসিপেন্ট, যেহেতু দুই ধরনের পার্টিসিপেন্ট আছে, এক ধরন হচ্ছে কমিট করতে চায় আর এক ধরনের পার্টিসিপেন্ট হচ্ছে অ্যাবর্ট করতে চায়, তার মানে আমার দুইটা ডায়াগ্রাম লাগবে। সো ফার্স্টে যে অ্যাবর্ট করতে চায়, ঠিক আছে, তার ক্ষেত্রে তো ডায়াগ্রামটা সহজ। এখানে দেখো এটা হচ্ছে আমাদের পার্টিসিপেন্টের, তো পার্টিসিপেন্ট প্রথমে ইনিশিয়াল করে, মানে হচ্ছে তোমার ট্রানজাকশন ইনিশিয়ালাইজেশন, তারপরে হচ্ছে সে কি রেডি হয়, প্রিপেয়ার হয় ট্রানজাকশন করার জন্য, এরপরে সে চাইলে কমিট করতে পারে, চাইলে কি অ্যাবর্ট করতে পারে। ঠিক আছে, তো কিন্তু এখানে আরেকটা কি আছে যে একদম ইনিশিয়াল থেকেই সে সরাসরি অ্যাবর্ট করে দিবে, মানে সে আর প্রিপারেশন নিয়ে রেডি হবে না ট্রানজাকশন করার জন্য, শুরু থেকেই অ্যাবর্ট করে দিবে। এখানে কিন্তু সেটাই বলছে, ওয়ান টু অ্যাবর্ট। ঠিক আছে, এখানে কিন্তু এমন বলে নাই যে সে ফার্স্টে হচ্ছে রেডি হবে, রেডি হওয়ার পরে সে অ্যাবর্ট হবে, এটা কিন্তু বলে নাই। ওয়ান টু অ্যাবর্ট মানে সে অ্যাবর্ট করতে চায়। তার মানে তুমি কি করবা, একটা স্টেট দিবা ইনিশিয়াল, আরটা কি অ্যাবর্ট, ইনিশিয়াল থেকে অ্যাবর্ট একটা সরাসরি টান দিয়ে দিবা, শেষ। ঠিক আছে, এই যে এমন এটা ড্র করা আছে কোন এক জায়গায়, এই যেমন ইনিশিয়াল থেকে অ্যাবর্ট সরাসরি। ঠিক আছে, এটা হচ্ছে কার জন্য, এই যে ওর জন্য। ঠিক আছে, তাহলে বাকি যে স্টেট গুলো আছে এগুলো কিন্তু ওর জন্য দরকার নাই। ঠিক আছে, এই যে রেডি, কমিট, এগুলোর জন্য দরকার নাই, কারণ ও যেহেতু অ্যাবর্ট করতে চায় ইনিশিয়াল থেকে অ্যাবর্টে চলে যাবে। ওকে, আর বাকি যে তিনজন আছে যারা হচ্ছে কমিট করতে চায়, তারা কি করবে, ইনিশিয়াল থেকে রেডিতে আসবে, রেডি থেকে কি কমিটে যাবে। তাদের ক্ষেত্রে কি এই অ্যাবর্টের কিন্তু এই অ্যাবর্ট যে তোমার হচ্ছে ধরো স্টেটটা, এটা কিন্তু থাকবে না, তাই না, ইনিশিয়াল থেকে রেডি, রেডি থেকে কমিট, এরকম ইনিশিয়াল থেকে রেডি, রেডি থেকে কমিট, এরকম হবে আর কি ডায়াগ্রামটা। আর কোঅর্ডিনেটর ডায়াগ্রামটা যেমন আছে তেমনই থাকবে। ঠিক আছে, সো এইভাবেই আসতে পারে, যে এরকম হয়তো বা কোনো সিনারিও বা কোনো কিছু বলা থাকবে, সেখান থেকে তোমার ড্র করতে হবে। তুমি এই দুইটা হচ্ছে ভালো করে ই করে যাবা, দেখে যাবা, যে তোমাকে যদি অ্যাবর্ট করতে বলে তাহলে এখান থেকে অ্যাবর্টে চলে আসবা। ঠিক আছে, কমিট করতে বলে এখান থেকে রেডি হয়ে কমিটে আসবা। আবার যদি রেডি হওয়ার পরে অ্যাবর্ট করতে বলে তাহলে ইনিশিয়াল থেকে রেডি, রেডি থেকে অ্যাবর্টে আসবা। এভাবে তোমার সিনারিওতে যেটা বলা থাকবে সেই অনুযায়ী এই পার্টিসিপেন্ট স্টেটটাকে ড্র করে নিতে হবে। আর অ্যাকশনের ক্ষেত্রে অ্যাকশনের ক্ষেত্রে এই ডায়াগ্রামটাই, যদি অ্যাকশন ডায়াগ্রাম বলে দেন এটা হচ্ছে ড্র করে দিবা। এটা হচ্ছে কোঅর্ডিনেটর সাইট, এটা হচ্ছে পার্টিসিপেন্ট সাইট। ঠিক আছে, এখানে বুঝার কিছু নাই, যদি এক্সপ্লেনেশন দিতে চাও নিজের মতোই দিতে পারবা, এখানে এগুলো দেখলেই বুঝবা। ঠিক আছে, রেডি টু কমিট, ইউজার হচ্ছে ইউজারকে কন্ডিশন দেওয়া হচ্ছে যে তুমি কি কমিট করার জন্য রেডি, যদি সে রেডি হয় তাহলে বলবে ইয়েস আমি রেডি, তখন সে কি করবে, রাইট রেডি এটা লিখবে। আর যদি না আমি রেডি না, তাহলে কি রাইট অ্যাবর্ট লিখবে। ঠিক আছে, এবং সে এই যে অ্যাবর্ট মানে সে যে রেডি না অথবা সে রেডি, এই অ্যাকনলেজমেন্টটা কি আমার কোঅর্ডিনেটরকে দেওয়া দরকার, তাই না, যে আমি কি ট্রানজাকশন করতে চাই কিনা নাকি চাই না, এটা তো তাকে জানাইতে হবে। এই জন্য এই যে এখান থেকে এই যে ডট 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 দিয়ে এখানে দিয়ে দিছে, মানে অ্যাকনলেজমেন্ট বলতে ভোট কমিট আর কি, এটা হচ্ছে ওকে জানাচ্ছে। আবার এখান থেকে দেখো কোঅর্ডিনেটরের ক্ষেত্রে আবার যখন কন্ডিশন আসছে, সে যদি অ্যাবর্ট করে সেটা হচ্ছে আবার কি ইউজারকে জানাই দিবে, পার্টিসিপেন্টকে আর কি, অথবা সে যদি রাইট করে সেটাও কি জানাই দিবে। সো এটার এক্সপ্লেনেশন তুমি এগুলো অনলাইনে ইউটিউবে পাওয়া যাবে আর কি, এগুলো আমি আর কি বলবো, এখানে বোঝার কিছু নাই, জাস্ট ডায়াগ্রামটা মনে রাখতে হবে, আর হচ্ছে এক্সপ্লেনেশন তুমি যেখান থেকে পারো সেখান থেকে দেখে পড়ে নিতে হবে। চ্যাপ্টার 10-এ তো এখানে তো এই যে বিগ ডাটার ডেফিনেশন আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, ঠিক আছে, ভলিউম, ভ্যারাইটি, ভেলোসিটি, ভেরাসিটি, এগুলোর বইতেও ভালো ভালো এক্সপ্লেনেশন আছে। দেখেই বোঝা যায়, ভলিউম মানে সাইজ, ডাটার সাইজ বোঝায়, তাই না, যেহেতু বিগ ডাটা তার মানে কি অনেক বড় সাইজের ডাটা নিয়ে হচ্ছে এরা কি প্রসেস করে, ম্যানেজ করে। এই এগুলো পড়তে হবে। আর হচ্ছে এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা অবশ্যই পড়বা, মানে ইম্পর্টেন্ট আর কি, আসবে কি আসবে না সেটা তো জানি না, বাট ইম্পর্টেন্ট। সো বিগ ডাটা ম্যানেজমেন্ট সফটওয়্যার স্ট্যাক, এই ডায়াগ্রামটা পড়বা, এবং হচ্ছে ডায়াগ্রামের কাজ কি, যে ডাটা অ্যানালাইসিসের কাজ কি, সে কি করে, ডাটাকে কিভাবে অ্যানালাইসিস করে। ঠিক আছে, নো এসকিউএল সার্চ স্ট্রিমিং সে কি করে, স্ক্রিপ্ট এসকিউএল কি করে, ডাটা প্রসেসিং ফ্রেমওয়ার্ক তার কাজ কি। ঠিক আছে,
তো এই জিনিসগুলো হচ্ছে তুমি যখন এটা যখন আসবে তোমাকে তো শুধু ডায়াগ্রাম ড্র করতে বলবে না, তাই না? এটার এক্সপ্লেনেশন লাগবে। তখন হচ্ছে তুমি ডায়াগ্রাম ড্র করে এই প্রতিটা হচ্ছে স্টেপ যা আছে বা স্টেজ আছে প্রতিটা, এগুলোর হচ্ছে এক্সপ্লেনেশন দিয়ে দিবা যে কোনটা হচ্ছে কি করে। গুগল ফাইল সিস্টেম সেম, এখানে ডায়াগ্রাম আছে, ঠিক আছে? ডায়াগ্রাম ড্র করে দেন অ্যাপ্লিকেশন কারা বা তাদের কাজ কি, জিএফএস ক্লায়েন্ট কারা, তাদের কাজ কি, ঠিক আছে? চাঙ্ক সার্ভার মাস্টারের কাজ কি, এই জিনিসগুলাই পড়লেই হবে আর কি, ঠিক আছে? এগুলা মানে মুখস্থ করার দরকার নেই আসলে, 2-3 বার পড়লে এগুলো বুঝে যাবা যে কোনটা কাজ কি। মানে এখানে অ্যানালিটিক্যালের থেকে বেশি হচ্ছে তোমার মনে রাখার জিনিস এইসব জায়গায়। ম্যাপ রিডিউসিং অ্যালগোরিদম, এটা তো আসবেই, বলাই যেতে পারে আর কি, খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যালগোরিদম। সো এখানে বিষয় যেটা থাকবে, আমি হচ্ছে এটা দিয়ে না বুঝাই। ওকে, সো ম্যাপ রিডিউসিং অ্যালগোরিদমে তোমাকে হচ্ছে একটা প্যারাগ্রাফ দেয়া থাকবে, ঠিক আছে? এরকম কিন্তু দেয়া থাকবে না, তোমাকে হচ্ছে একটা প্যারাগ্রাফ দেয়া থাকবে এই যে এরকম, ইমাজিন ইউ হ্যাভ লটস অফ ডকুমেন্টস। মানে তুমি আবার এটা পড়ে ভাইবো না যে এটা মনে হয় আমার প্রশ্ন দেয়া, এটা তো মানে এইটাই কিন্তু তোমার ডাটা, ঠিক আছে? তোমাকে যেটা বলা থাকবে যে সাপোজ ইউ হ্যাভ লেটস হোমওয়ার্ক তমক, তো আবার ওইটাই কিন্তু তোমার ডাটা, ওইটা মাথায় রাখতে হবে মানে ইসের ক্ষেত্রে, ম্যাপ রিডিউসিং অ্যালগোরিদমের ক্ষেত্রে। মানে কোনটা প্রশ্ন, মানে কোনটা তোমার ডাটার অংশ আর কোনটা ডাটা না, ওইটা তো তুমি প্রশ্ন পড়লেই বুঝতে পারবা, ঠিক আছে? তো ধরো এই ডাটাটা দেয়া আছে, এই যে এই প্যারাগ্রাফটা দেয়া আছে, এখান থেকে হচ্ছে তুমি এই এটা লিখবা, ইনপুটটা লিখবা, ঠিক আছে? তো এখানে ছোট করে লিখছে, কারণ এখানে যদি পুরো পেজে যদি আমি ইনপুটই লিখি এই মাথা থেকে এই মাথা, তাহলে তো বাকি বক্স গুলো করার জায়গা নেই, তাই না? এই জন্য হচ্ছে লম্বা করে করছে, ইমাজিন ইউ হ্যাভ লটস অফ ডকুমেন্টস হুইচ ইজ, এরকম করে পুরোটা লিখবা। এখানে কিন্তু এমন না যে তুমি একটা একটা করে ওয়ার্ড লিখবা, মানে এখানে ইমাজিন ইউ হ্যাভ লটস অফ ডকুমেন্টস এমন না কিন্তু, ঠিক আছে? তুমি চাইলে এক এক লাইনে দুইটা ওয়ার্ড লিখতে পারো, এই যে এখানে দুইটা ওয়ার্ড লিখছে, এটা বড় এই জন্য একটা, এখানে আবার দুইটা। সো এভাবে হচ্ছে তুমি ইনপুটটা ফার্স্টে লিখবা, ইনপুটের পরে স্প্লিটিং করবা। স্প্লিটিং মানে হচ্ছে তুমি হচ্ছে তোমার যে টোটাল ইনপুট আছে, তুমি এখানে হচ্ছে কাউন্ট করবা যে তোমার কয়টা ওয়ার্ড আছে, ঠিক আছে? কাউন্ট করে সেই অনুযায়ী তুমি বক্স বানাবা। ধরো 1 2 3 4 5, এখানে হচ্ছে 5টা বক্স বানাইছে, তার মানে এখানে হয়তো 25টা ওয়ার্ড আছে, ঠিক আছে? আমি গুনি নাই, ধরে নিলাম 25টা ওয়ার্ড আছে। তো প্রতিটা কি স্প্লিটিং, তাহলে প্রতিটা কি 5টা করে আমি যদি একটা বক্স করি, তাহলে আমার কি 5টা বক্সে হয়ে যায়। তোমার যদি ধরো 29টা ওয়ার্ড থাকে, তার মানে কি তখন তো আর মিলবে না, তাই না? তখন তুমি 5টা করে করবা, তাহলে 5 5 25, আর একটা বক্সে কি 4টা রাখবা, ঠিক আছে? তোমার ধরো 31টা হলো, তখন কি সেম প্রসেস, ঠিক আছে? মানে এমন না যে সবসময় একদম তোমার মিলে যাবে। তোমার ধরো 42টা হলো, ঠিক আছে? আচ্ছা 6 7 42 মিলে যায়। ধরো তোমার 41টা হলো, তখন কি করবা? তুমি চাইলে এভাবে করতে পারো যে 5টা করে নিয়ে 8টা বক্স করলা, আর একটার মধ্যে একটা বক্স। তো একটার জন্য একটা বক্স, সেটা আসলে ভালো দেখায় না। সো এটা বেটার হয় এরকম যে তুমি 6টা করে নাও, 6টা করে নিয়ে 6টা বক্স করো, তাহলে 6 ছক 36, আর বাকি থাকে কি 5টা, ওই 5টা দিয়ে আরেকটা বক্স করো। তো এইভাবে আর কি তুমি তোমার নিজের ইমাজিনেশন দিয়ে নিজে অ্যানালাইসিস করে কয়টা বক্স করবা, কিভাবে করবা, এটা বুঝে নিবা। তাহলে স্প্লিটিংটা আমরা করা শিখে গেলাম। এখানে হচ্ছে প্রতিটা বক্সে 5টা করে ওয়ার্ড নিয়ে হচ্ছে একটা বক্স করা হয়েছে। স্প্লিটিং এর পরে হচ্ছে ম্যাপিং। তো ম্যাপিং জিনিসটা কি? ম্যাপিংটা হচ্ছে তুমি প্রতিটা বক্সে তোমার ওয়ার্ড কয়বার আছে, কয়টা আছে, সেটা হচ্ছে লিখতে হবে। যেমন এখানে ইমাজিন কি একটা, এক লিখবা। ইউ এক, হ্যাভ এক, লটস এক, মানে এখানে সব একই থাকে, এখানে একের বেশি আসলে কখনোই হবে না, ঠিক আছে? মানে তোমার যদি কোনো জিনিস 3টাও থাকে, তাও তুমি এক এক করে 3বার লিখবা। যেমন ধরো এই যে এইটা, এইটা দেখো, এই যে এটা, এখানে একটা অফ, অফ আছে, আবার এখানেও কি আরেকটা অফ আছে। তার মানে তুমি এখানে এমন লিখবা না যে অফ, যেহেতু দুইটা আছে তার মানে অফ লেখা কমা দিয়ে 2 লিখবা না, এটা কিন্তু এখন লিখবা না। তোমার ম্যাপিং এর ক্ষেত্রে তোমার রুলস হচ্ছে অফ প্রথমে একবার লিখবা, একটা আছে অকারেন্স একটা, আবার এই অফ একটা আছে, মানে এখানে সবকিছু আসলে একটাই হবে, ঠিক আছে?
দেন হচ্ছে শাফলিং। তো শাফলিংটা কি? শাফলিং হচ্ছে তুমি অ্যালফাবেটিক্যালি হচ্ছে এটাকে সর্ট করবা, ঠিক আছে, এ টু জেড, ঠিক আছে। তো এখন ধরো এখানে এ থেকে শুধু এন্ড আছে, তুমি যদি এখানে খুঁজো, ম্যাপিং এর মধ্যে খুঁজো এ দিয়া কি আছে, ঠিক আছে, খুঁজলে পাবে যে এন্ড, এন্ড আছে এ দিয়া। আর কি কোনো আছে যে এ দিয়া স্টার্ট হয়েছে? হয়নি, তার মানে এন্ড আছে এ দিয়া, তাহলে এন্ড কয়টা আছে? একটা আছে, একটা। এখান থেকে এখানে একটা অ্যারো দিয়ে দিবা, ঠিক আছে, এই যে যেহেতু এই বক্স থেকে এইটা আসছে, এই বক্স থেকে একটা অ্যারো দিয়ে দিবা। তারপর হচ্ছে বি দিয়া কোনো ওয়ার্ড এখানে নাই, দেন সি দিয়ে আছে কাউন্ট, দেন ডি দিয়ে যদি খুঁজো, ডি দিয়ে এই যে ডকুমেন্টস একটা আছে, ডকুমেন্ট একটা আছে, ডাটা একটা আছে, তাই না? এই তিনটা আছে, একটা হচ্ছে ডকুমেন্টস, একটা হচ্ছে ডকুমেন্ট, একটা হচ্ছে ডাটা। এই ডকুমেন্টস আর ডকুমেন্ট কিন্তু আলাদা, এখানে একটা এস আছে, ঠিক আছে, একদম সেম স্পেলিং হতে হবে, ওকে। তো এখানে তিনটা আলাদা, তাহলে ডি দিয়ে তিনটা, এই তিনটাকে একটা বক্সে রাখলাম। সো এইভাবে হচ্ছে শাফলিংটা করবা। সেম তোমার হচ্ছে লেটার দিয়ে, অ্যালফাবেট দিয়ে হচ্ছে তোমার স্টার্ট হয়েছে এরকম ওয়ার্ড যে কয়টা আছে সেগুলোকে, তাহলে এই এই যে এই বক্সটা কি? তিনটা বক্স থেকে দুইটা বক্স থেকে, এখান থেকে আসলো হচ্ছে দুইটা, আর এখান থেকে আসলো একটা, তাই না? এখান থেকে এখানে অ্যারো সাইন দিয়ে দেবা এভাবে। তো এইভাবে হচ্ছে শাফলিংটা করবা। সো আমাদের নরমালি শাফলিংটা করতেই বেশি টাইম লাগে, ঠিক আছে। স্প্লিট করতে আসলে টাইম লাগে না, এখান থেকে ভাগ করে করে বসাবা। ম্যাপিং করতেও টাইম লাগে না, কারণ প্রতিটার সামনে জাস্ট কাউন্ট নাম্বারটা লিখে দিবা। মেইন টাইম লাগে হচ্ছে শাফলিং এ, কারণ শাফলিং এ আমাদের যেহেতু অ্যালফাবেটিক্যালি সর্ট করতে হয়, আমাদের খুঁজতে মানে সমস্যা হয়ে যায়। শাফলিং এর পরে রিডিউসিং। তো রিডিউসিং এ কি করবা? রিডিউসিং হচ্ছে সেম স্পেলিং এর যে কয়টা আছে ওইটা হচ্ছে লিখবা, সেম স্পেলিং মনে রাখবা। যেমন ধরো এন্ড, তো এন্ড, কাউন্ট, কাউন্ট, এটা গেল। এখানে দেখো একটা হচ্ছে ডকুমেন্টস, একটা হচ্ছে ডকুমেন্ট, এটা কিন্তু স্পেলিং সেম না, একটা প্লুরাল একটা সিঙ্গুলার, এই জন্য এই দুইটার জন্য কিন্তু আলাদা আলাদা বক্স। এখানে হচ্ছে সেম অ্যালফাবেট দিয়ে হচ্ছে যেই ওয়ার্ড থাকবে সেগুলো সেম বক্সে থাকবে, এটা হচ্ছে শাফলিং। আর রিডিউসিং এ কি? সেম স্পেলিং এর ওয়ার্ড গুলো একটা বক্সে থাকবে, ওকে। এখানে হচ্ছে সেম অ্যালফাবেট দিয়ে শুরু হয়েছে এরকম ওয়ার্ড একটা বক্সে, আর রিডিউসিং এ গেলে সেম স্পেলিং এগুলো হচ্ছে একটা বক্সে, যে ডকুমেন্টস একটা বক্সে চলে গেছে, এই ডকুমেন্ট একটা, ডেটা একটাই চলে গেছে, ঠিক আছে। দেন ক্যাশ 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 এরকম যাও। এবার অফ, এই যে দেখো এখানে হচ্ছে অফ কিন্তু তিনটা ছিল, অফ ওয়ান, অফ ওয়ান, অফ ওয়ান। সো রিডিউস মানে তো আমরা বুঝি, তাই না, কমায় ফেলানো আর কি। তো রিডিউসিং এ যখন যাবা, তো এই তিনটা কি সেম স্পেলিং, তাহলে এই তিনটার জন্য কি একটা বক্স হবে, এবং এই 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 যে তিনটা কাউন্ট যোগ করে টোটাল কত হয়? 3 হয়, এটা হচ্ছে সামনে লিখে দিবা, ঠিক আছে। সো এটা হচ্ছে রিডিউসিং, সেম স্পেলিং এর জন্য একটা বক্স, ঠিক আছে, ভুল করবে না কেউ। দেন হচ্ছে ফাইনাল রেজাল্ট, মানে এখানে যেটা পাবা সেটাই তুমি আবার এই যে ইনপুটের মতো করে এখানে উঠিয়ে দিবা। অবশ্যই এখানে কাউন্ট নাম্বারটা লিখতে হবে, ঠিক আছে, কাউন্ট মানে এখানে টোটাল কোনটা কতবার আছে সেই কাউন্ট লিখবা। লিখলে যেটা হবে সেটাই হচ্ছে ফাইনাল রেজাল্ট। এটা পরীক্ষায় আসবেই বলা যায়। এখন আসলে কত বড় আসে এটাই হচ্ছে মানে ম্যাটার। তো 6টা হচ্ছে স্টেপ আছে, মনে রাখবা: ইনপুট, স্প্লিটিং, ম্যাপিং, শাফলিং, রিডিউসিং, ফাইনাল রেজাল্ট। ওকে, এটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো। আচ্ছা, দেন আসলে আর বাকি সবই থিওরি। এই কোর্সে মানে থিওরি অনেক, ঠিক আছে, বোঝার থেকে লেখার জিনিসই বেশি, ঠিক আছে। যে বিগ ডাটা প্রসেসিং ফ্রেমওয়ার্ক অ্যাডভান্টেজ গুলা কি কি, এখানে এক লাইনে লেখা, তোমার একটু এক্সপ্লেন করে লিখতে হবে, ঠিক আছে। ম্যাপ রিডিউস আর্কিটেকচার, এই আর্কিটেকচারটা পড়বা। তারপরে এই তো এগুলার এক্সপ্লেনেশনই সামনে, এটা হচ্ছে ম্যাপ রিডিউসিং অ্যালগোরিদম। তারপর হচ্ছে বিগ ডাটা, নো এসকিউএল, নো এসকিউএল এর ডেফিনেশন, ইউজ অফ নো এসকিউএল, টাইপস অফ নো এসকিউএল, এগুলো সব থিওরি, এখানে আসলে বুঝার কিছু নাই। মোটামুটি যা বোঝার ছিল সেটা হচ্ছে এই ম্যাপ রিডিউসিং অ্যালগোরিদম, লক লক যে হচ্ছে প্রসেস সেটা, তারপর হচ্ছে আমাদের 2PC মানে টু ফেজ কমিট প্রোটোকল, স্টেট গুলা, ওই যে কোঅর্ডিনেটিং স্টেট, পার্টিসিপেন্ট স্টেট এইটা, আর হচ্ছে 2 ফেজ লকিং, মনে হয় এটার নাম যেন কি ভুলে গেছি, 2PL মনে হয়, যেটা, হ্যাঁ 2PL, 2 ফেজ লকিং প্রোটোকল আই থিঙ্ক, বা এরকম কিছু, লকিং বেসড অ্যালগোরিদম। আচ্ছা হইলো। So, এইটা, এই কয়েকটা জিনিসই আসলে এখানে বোঝার, আর বাকি যা আছে সবই বলতে গেলে মানে ডায়াগ্রাম যেগুলো আছে ওগুলো ডায়াগ্রাম পড়ে পড়ে তোমার এক্সপ্লেনেশন নিজের বুঝতে হবে, ঠিক আছে, বোঝার জিনিস কম। তো এই জন্য আমি ভাবতেছিলাম যে এখানে প্রবলেম কিভাবে হয়, কারণ এখানে তো সবই নিজের পড়ার জিনিস, অ্যানালিটিক্যাল জিনিস কম।
তারপরে দেখো কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলতে পারো, আদারওয়াইজ বোঝানোর মতো আসলে আর কিছু নাই, সব নিজে পড়ার জিনিস। আমাদের সেকশনে এগুলো পড়ানো হয়েছে, অন্যান্য সেকশনে হয়তো বা কম বেশি থাকতে পারে। তো যে যেভাবে ফলো করতে চাও, অ্যাটলিস্ট মানে এইটা তো আগে শেষ করবাই। ঠিক আছে, ম্যাম যা পড়াইছে এগুলো তো আগে শেষ করবা, তারপরে যদি এক্সট্রা কোনো কিছু পড়তে চাও তারপরে পড়ো। আগেই সব এক্সট্রা পড়ার দরকার নেই, এক্সট্রা পড়তে গিয়ে তখন দেখা যাবে তোমার এই মেইন এটাই শেষ হলো না। তো আগে এইটা শেষ করবা, তারপরে হচ্ছে এক্সট্রা। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ থিওরি এই যে তো দেখাই দিলাম, এই যে ধরো এই যে ফিফথ চ্যাপ্টারে যে অ্যাসিড প্রপার্টিজ আছে, ঠিক আছে। তারপর তুমি যদি টাস্ক অফ ট্রানজাকশন, ট্রানজাকশনের কাজ কি কি, বিগিন মানে ট্রানজাকশন স্টার্ট করা, রিড করা, রিড মানে কি এটা হচ্ছে তুমি ধরো এক দেড় লাইন দুই লাইনে বলে দিলা যে রিড বলতে কি বোঝায়, কমিট বলতে কি বোঝায়, রাইট বলতে কি বোঝায়, অ্যাবর্ট বলতে কি বোঝায়। এই তো পাঁচটা, এই জিনিসগুলা। তারপরে হচ্ছে এই যে এখানে লকিং বেসড অ্যালগরিদমে গেলে তখন তো এখানে কিছু হচ্ছে ডায়াগ্রাম আসে এবং হচ্ছে ডায়াগ্রাম অনুযায়ী এক্সপ্লেনেশন দিবা। আর এখান থেকে তো হচ্ছে এই ধরনের প্রশ্ন আসবে, এখান থেকে আর থিওরি নাই, অ্যানালিটিক্যাল। তারপর হচ্ছে তুমি যদি এখানে আসো, তোমাকে যদি এখানে তোমার এই ডায়াগ্রাম গুলো মুখস্থ করতে হবে, অবশ্যই এই সাইডে যে লেখাগুলো, এই লেখাগুলো কিন্তু লাগবে, এই লেখাগুলো না থাকলে কিন্তু মার্ক কাটা যাবে। তো এখানে ডায়াগ্রাম গুলো মনে রাখতে হবে, এবং ডায়াগ্রাম মনে রাখলে তুমি ডায়াগ্রাম থেকেই মানে বুঝতে পারবে আসলে যেটা ব্যাখ্যা কি হতে পারে, তাই না। যে একজন পার্টিসিপেন্ট সে ফার্স্ট হচ্ছে ইনিশিয়াল করা, মানে হচ্ছে সে একটা যে ট্রানজাকশন করবে সেটা হচ্ছে শুরু করা। তারপরে হচ্ছে লেখা আছে প্রিপেয়ার অথবা ভোট কমিট, ঠিক আছে। সো হচ্ছে প্রিপেয়ার হবে মানে প্রস্তুতি নিবে, রেডি হবে মানে ট্রানজাকশনের জন্য রেডি হবে, সে যদি রেডি হয় দেন সে কমিট করবে, কমিট করলে তারপরে হচ্ছে সেটা কোঅর্ডিনেটর স্টেটে যাবে, দেন কোঅর্ডিনেটর স্টেট সে হচ্ছে ডিসিশন নেবে যে এটা কি কমিট করবে নাকি এটা অ্যাবর্ট করবে। ও একটা কথা বলতে ভুলে গেছি, যে আমাদের এই পার্টিসিপেন্ট স্টেট থেকে কোনো একটা ট্রানজাকশন কমিট হওয়ার পরে কোঅর্ডিনেটর ডিসিশন নেবে যে সে কি কমিট করবে নাকি অ্যাবর্ট করবে। সেটা ডিসিশন নেবে পার্টিসিপেন্টের তোমার হচ্ছে ইসের উপরে ভিত্তি করে, স্ট্যাটাসের উপরে ভিত্তি করে। কোনো ধরো 10টা পার্টিসিপেন্ট আছে, 10 জনের মধ্যে 9 জনই চায় যে ট্রানজাকশন কমিট করতে, তো একজন চায় কমিট না করতে, অ্যাবর্ট করতে, তখন কিন্তু এই যে কোঅর্ডিনেটর স্টেট যে আছে এটা কিন্তু অ্যাবর্টে চলে যাবে, সেটা কিন্তু কমিটে যাবে না, যদিও 9 জন কমিট করতে চায়। ঠিক আছে, যেমন এই যে এই প্রশ্নটা যে আছে এখানে 4 জন পার্টিসিপেন্টের মধ্যে 3 জনই চায় হচ্ছে কি কমিট করতে, কিন্তু একজন চায় অ্যাবর্ট করতে। তার মানে আমার ফাইনাল কি হবে, কোঅর্ডিনেটিং স্টেটে যাওয়ার পরে ফাইনাল কি হবে, কমিট হবে নাকি অ্যাবর্ট হবে, এটা কিন্তু ফাইনাল অ্যাবর্ট হবে। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে কি এই যে একজন যে আছে উনি হচ্ছে অ্যাবর্ট চায়। সো যে কোনো একটা ট্রানজাকশন যদি অ্যাবর্ট হয় তাহলে কোঅর্ডিনেটর স্টেট থেকে কিন্তু ট্রানজাকশনটা অ্যাবর্ট হয়ে যাবে, সেটা কিন্তু কমিট হবে না। এটা কিন্তু প্রশ্ন অনেক সময় বলে দেয় যে এটার কি ফাইনাল স্টেট কি হবে, এটা কি কমিট হবে নাকি অ্যাবর্ট হবে। ঠিক আছে, যদি কমিট না হয় কেন কমিট হবে না, তো এই ব্যাখ্যা দিতে হবে যে যেহেতু একজন পার্টিসিপেন্ট হচ্ছে অ্যাবর্ট করতে চায়, এবং আমরা জানি যে কমিট হওয়ার জন্য কন্ডিশন কি, সবগুলো পার্টিসিপেন্টের কমিট মানে এটা স্টেটটা কমিট হতে হবে। কোনো একটা যদি অ্যাবর্ট হয়ে যায় তাহলে সেটার ফাইনাল যে স্টেট আছে সেটা অ্যাবর্ট হবে, সেটা কিন্তু কমিট হবে না। এইভাবে হচ্ছে নিজের মতো করে এক্সপ্লেনেশন দিতে হবে। সো এগুলো অ্যানালিটিক্যালি, কিন্তু বিষয় হচ্ছে এগুলো তো পড়া লাগবে, মনে রাখা লাগবে, এই যে স্টেট গুলার নাম মনে রাখা লাগবে। এখানে যে হচ্ছে এই যে ডাবল হচ্ছে দিতে হবে সার্কেল, এখানে যদি ওভাল হয়ে গেছে মানে এগুলো সার্কেলের মতোই বইতে আর কি দেয়া আছে। তারপরে এই যে নামগুলো এগুলো মনে রাখতে হবে। দেন চ্যাপ্টার 10 মানে চ্যাপ্টার 5 এখানেই শেষ আর কি। চ্যাপ্টার 10 যদি আসে তাহলে এখানে বিগ ডাটার ডেফিনেশন করতে হবে, দেন বিগ ডাটার ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, বিগ ডাটার 4টা ক্যারেক্টারিস্টিক্স আছে এবং প্রতিটা ক্যারেক্টারিস্টিক্স এর হচ্ছে ব্যাখ্যা বইতেও দেওয়া আছে, অনলাইন চ্যাট জিপিটি, ইউটিউব, যে জায়গা থেকে পড়তে চাও আর কি। ঠিক আছে, এই যে 4 ভিস, 4টা ভি আর কি। তো ভলিউম বলতে কি বোঝায়, ঠিক আছে, যে সাইজ বোঝায়, অনেক বড় সাইজের ডাটা এগুলা। তারপরে ভ্যারাইটি বলতে কি, ভ্যারাইটি বলতে হচ্ছে যে বিভিন্ন ধরনের ডাটা থাকে এখানে, তাই না, টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, হ্যান ত্যান এগুলো থাকে। তো এই জিনিসগুলাই আর কি বই থেকে চাইলেও কেউ ব্যাখ্যা পড়ে লিখতে পারে, এগুলা নিজের মতো, এগুলা সহজ জিনিস, এগুলো আসলে একবার পড়লেই মনে থাকে, যে ভলিউম যেহেতু সাইজ এটা আমি জানি, সে একবার পড়লে একটা আইডিয়া চলে আসবে। তো এটা হচ্ছে থিওরি। দেন তুমি যদি এখানে যাও, আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে, হোয়াট ইজ বিগ ডাটা, এক্সপ্লেন দ্য ক্যারেক্টারিস্টিক্স, এই জাস্ট একটা সহজ প্রশ্ন। দেন তোমাকে যদি বলে যে বিগ ডাটা ম্যানেজমেন্ট সফটওয়্যারের স্ট্যাকটা কি, এটা এক্সপ্লেন করো উইথ প্রপার ডায়াগ্রাম। ঠিক আছে, তো তখন তোমার কি ডায়াগ্রামটা তো তোমার মনে রাখতে হবে, ডায়াগ্রাম ড্র করে তারপর এক্সপ্লেন করতে হবে যে ডায়াগ্রামের প্রতিটা পার্ট, কোন পার্টের কাজ কি।
ঠিক আছে? এই জিনিসগুলো তোমার এক্সপ্লেন করতে হবে। এই সেম প্রসেস এটার ক্ষেত্রেও। দেন ম্যাপ রিডিউসিং টু অ্যানালিটিক্যাল। ঠিক আছে? এগুলো তো ম্যাপ রিডিউসিং এ গেল। তারপরে তুমি যদি হচ্ছে চ্যাপ্টার 11 এ, আচ্ছা এটাও হচ্ছে বিগ ডাটারই অ্যাডভান্টেজ গুলা এখানে আছে। ম্যাপ রিডিউস আর্কিটেকচার। ঠিক আছে? এটা হচ্ছে ম্যাপ রিডিউস আর্কিটেকচার। এটার ব্যাখ্যা অবশ্যই এখানে দেয়া আছে। এটার ব্যাখ্যাটা ম্যাম লিখে দিছে। আরো ভালোভাবে চাইলে কেউ লিখতে পারো। ওকে, দেন যদি চ্যাপ্টার 11 এ আসো, এখানেও সেম থিওরি, অ্যানালিটিক্যাল কিছু নাই। নো এসকিউএল কি, ইউজ অফ নো এসকিউএল, এখানে জাস্ট ইগুলা দেয়া আছে, টাইটেল গুলা দেয়া আছে। তো এইটা দেখে দেখে একটু ব্যাখ্যাও নিজের পড়ে নিতে হবে। দেন টাইপস অফ নো এসকিউএল, নো এসকিউএল কত ধরনের, ঠিক আছে, এবং সেগুলো কি কি, কিভাবে কি ব্যাখ্যা করা যায়, মানে সবই থিওরি। এগুলাই থিওরি এখানে যা দেখতেছে আর কি। আচ্ছা যাক, কারো প্রবলেম যেহেতু নাই, তাহলে আমরা ক্লাস শেষ করে দেই ইনশাল্লাহ। আল্লাহ যদি বাঁচায় এআই তে দেখা হবে, এআই এর আগে আর কি। এর আগ পর্যন্ত এক্সাম ভালো হোক।